আবু সামাদের বিচিত্র কাহিনী তৃতীয় ভাগ। দেখতে দেখতে 1 মাস কেটে যায়। একদিন সকালবেলায় বাজার যাবার জন্য তৈরি হচ্ছিল সামাদ। এমন সময় খলিফার এক বান্দা এসে দাঁড়ালো। জাহাপনা আপনাকে তলব করেছেন। আর বিলম্ব করে না সামাদ। তাকে দেখেই খলিফা বললেন, এসো সামাদ, আমি তোমারই জন্যে প্রতীক্ষা করছি। গতকাল আমার প্রাসাদের প্রধান সুবাদার মারা গিয়েছেন। এই প্রাসাদ, এখানকার সব কিছুই তার দায়িত্বে ছিল। আমার ইচ্ছা তুমি এই পদ গ্রহণ করো। আপনি যা আদেশ করেন জাহাপনা। তবে তুমি আজই প্রাসাদে উঠে এসো। প্রাসাদের এক প্রান্তে থাকার ব্যবস্থা হলো সামাদের। সারাদিন প্রাসাদের সমস্ত কাজকর্ম দেখাশোনা করতে হয়। সন্ধেবেলা জুবেদার কাছে এসে গল্প বলে, শোনায় খলিফার বেগম আর বাদীদের কিস্সা। জুবেদা মুচকি মুচকি হাসে। এত বেগম আর সুন্দরী সব বাদীদের পেয়ে আমাকে ভুলে যাবে না তো? হাসতে হাসতে সামাদ জবাব দেয়, ওদের সকলের রূপ এক করলেও তোমার অর্ধেক রূপ হবে না। দেখা যাক কতদিনে কথা মনে থাকে। দেখতে দেখতে বেশ কয়েকদিন কেটে যায়। সামাদের কাজে খুব খুশি খলিফা। প্রায়ই নিজের গানবাজনার আসরে আমন্ত্রণ করে নিয়ে আসেন। এ এক অন্য জগৎ। সুরের আবেশে মগ্ন হয়ে যায় সকলে। একদিন এক বাদী গান ধরেছিল দরবারি নামে। সকলেই তার সুরের আবেশে আবিষ্ট হয়ে পড়েছিল। শুধু সামাদের মন চঞ্চল হয়ে উঠেছিল। বারংবার তার দৃষ্টি পড়ছিল বাদীর অপরূপ মুখমণ্ডলের দিকে। এদিকে আর কারো দৃষ্টি না পড়লেও খলিফার নজর এড়ায় না। গান শেষ হতেই খলিফা মৃদুস্বরে বললেন, মনে হচ্ছে তুমি ওই বাদীর প্রেমে পড়ে গেছো। লজ্জার আভায় রাঙা হয়ে ওঠে সামাদ। না জাহাপনা, ভালো লাগছিল তাই দেখছিলাম। মেয়েদের রূপ, তার সৌন্দর্য, সে তো দেখবারই জন্য। বেশ, আমি ওই বাদীকে তোমার হাতে তুলে দিলাম। সাথে সাথে মাথা নিচু করে বলে ওঠে সামাদ, মাফ করবেন জাহাপনা, আপনার ওই বাদীকে আমি গ্রহণ করতে পারবো না। যে বাদীকে আপনি স্পর্শ করেছেন তাকে স্পর্শ করা শুধু অন্যায় নয়, মহাপাপ। খলিফা বললেন, ঠিক আছে, তুমি যখন এই বাদী নেবে না, আমি জাফরকে আদেশ দিচ্ছি তুমি কাল তার সাথে বাদী বাজারে গিয়ে তোমার পছন্দ মতো একটা বাদী কিনে নিয়ে আসবে। যা দাম হবে আমি দেব। পরদিন সকাল হতেই জাফর সামাদকে নিয়ে গেল বাদী বাজারে। আরব দুনিয়ার সবচেয়ে বড় বাদী বাজার বসে এই বাগদাদে। সমস্ত বাজার জুড়ে অসংখ্য ছোট ছোট বেদি। সেখানে দাঁড়িয়ে থাকে এক একজন বাদী। তার পাশে দাঁড়িয়ে দাম হাঁকতে থাকে দালাল। চারিদিকে ঘিরে থাকে খদ্দেরের দল। যেখানে যত সুন্দরী বাদী আছে সেখানে তত ভিড়। সামাদকে নিয়ে জাফর বাজার ঘুরতে থাকে। দেশ বিদেশ থেকে কত অসংখ্য বাদী এসেছে। কেউ রোগা, কেউ দোহারা, কেউ স্বাস্থ্যবান। সেদিন নগরের কোতোয়ালও এসেছে বাদী বাজারে। সঙ্গে তার ছেলে বরফট্টাই, কদাকার বামনের মতো চেহারা। গোল গোল দুটো চোখ, নাকটা অস্বাভাবিক লম্বা। একবার তার দিকে তাকালেই সকলে দৃষ্টি ফিরিয়ে নেয়। কদিন হলো কোতোয়ালের বিবি বায়না ধরেছে তার ছেলের জন্য বিবি আনতে হবে। কিন্তু এমন ছেলের হাতে কোন মায়ের বাপ তার মেয়েকে তুলে দেবে? তাই বাধ্য হয়ে ছেলেকে বাদী বাজারে নিয়ে এসেছে কোতোয়াল। ঘুরতে ঘুরতে হঠাৎ সামাদের চোখে পড়ল এক জায়গায় এক কিশোরী দাঁড়িয়ে আছে। দুনিয়ার শ্রেষ্ঠ শিল্পী যেন তার সবটুকু যত্ন ভালোবাসা দিয়ে এই নারীকে সৃষ্টি করেছেন। লামাদের মনে হলো এতদিন ধরে যত নারী দেখেছে কারো সাথেই এর তুলনা চলে না। দালালকে জিজ্ঞেস করল, তোমার এই বাদীর দাম কত? 5,000। তার একটু দূরেই ছেলেকে নিয়ে দাঁড়িয়েছিল কোতোয়াল। সারা বাজার ঘুরে এই মেয়েটাকেই পছন্দ হয়েছিল বরফট্টাইয়ের। দালাল দাম হাঁকতেই বরফট্টাই বলল 6,000। সাথে সাথে সামাদ বলল 8,000। বরফট্টাই হাঁক দেয় 9,000। এবার জাফর ডাক দিলেন 10,000। বরফট্টাই এবার কিছু বলতে যেতেই কোতোয়াল তার মুখ চেপে ধরল। এত দিনার দিয়ে বাদী কেনার সামর্থ্য তার নেই। দালাল হাঁকতে থাকে 10,000 দিনার, 10,000 দিনার, 10,000-এ হাতছাড়া হয়ে যাবে দুনিয়ার সেরা বাদী।
যার শুধু একটি চুমুর দাম 10,000। পরে আফসোস হবে, কেউ আর কোনো দাম হাঁকে না। তাছাড়া স্বয়ং উজির যেখানে ডাক দিয়েছেন সেখানে ডাক দিতে আর কারো সাহস হয় না। শেষমেশ 10,000 দিনার দিয়ে বাদীকে কিনে নেয় জাফর। কি নাম তোমার? জুই। আজ থেকে আবু সামাদই তোমার মনিব। সামাদ, একে তোমার প্রাসাদে নিয়ে যাও। জুইয়ের হাত ধরে সামাদ এগিয়ে যেতেই মাটিতে আছড়ে পড়ল বরফট্টাই। জুইকে আমি শাদি করব, ওকে আমার চাই। শুধু বিবিকে খুশি করতেই ছেলেকে বাদী বাজারে নিয়ে এসেছিল কোতোয়াল। ছেলের এই বেয়াদপি আর সহ্য করতে পারে না, মারতে মারতে বাড়ি নিয়ে চলল ছেলেকে। ওদিকে জুইকে নিয়ে বাড়ি আসে সামাদ। জুবেদাকে ডেকে বলল, বিবি, এই বাদীকে খলিফা উপহার দিয়েছেন, আজ থেকে এর সব ভার তোমার ওপর দিলাম। মুহূর্তের জন্যে জুবেদার মনের মধ্যে ঈর্ষার মেঘ ভেসে আসে, কিন্তু পাছে সামাদ দুঃখ পায়, তাই মুখে হাসি ফুটিয়ে বলল, এসো বোন, এতদিন আমি একা সামাদের সেবা করেছি, আজ থেকে আমরা দুজনে তার সেবা করব। রাত হতেই জুইকে নিজের হাতে সাজিয়ে দিয়ে সামাদের শোয়ার ঘরে পাঠিয়ে দিল জুবেদা। সামাদ ঘরে ঢুকতে যেতেই থমকে গেল। জুবেদা কোথায়? পাশের ঘরে শুয়েছিল জুবেদা। দুহাত বাড়িয়ে তাকে কাছে টেনে নিল সামাদ। তোমাকে ছাড়া আর কাউকে আমি গ্রহণ করতে পারবো না। জুবেদার মুখে হাসি ফুটে উঠল। আমি তো তোমারই আছি, জুইকেও তুমি নাও, সে যে তোমারই জন্য অপেক্ষা করছে। সামাদের হাত ধরে শয়নকক্ষে পৌঁছে যায় জুবেদা। দরজা বন্ধ করে জুইয়ের সামনে এসে দাঁড়াতেই মুহূর্তে দুনিয়ার সব কিছু ভুলে যায় সামাদ। দুরন্ত আবেগে জুইকে বুকে টেনে নিয়ে নরম পালঙ্কে ঝাঁপিয়ে পড়ল সামাদ। সেই রাতেই গর্ভবতী হলো জুই। একদিকে জুই আর জুবেদা সামাদের সাথে যখন সুখের সাগরে ভাসছে, অন্যদিকে তখন জুইয়ের অভাবে অস্থির হয়ে উঠেছে বরফট্টাই। দিন রাত শুধু উচ্চস্বরে কেঁদে চলেছে। তার কান্না শুনে পাড়া প্রতিবেশীরা এসে সান্ত্বনা দেয়। বরফট্টাইয়ের মাও কেঁদে চলে, আমার ছেলেটার কি দশা হলো তোমরা দেখো। একদিন সেখানে এক বুড়ি এসে হাজির হয়। বুড়ির ছেলের নাম আহমদ। আহমদের মতো পাকা চোর বাগদাদে আর দুটি ছিল না। আহমদ গর্ব করে বলতো, আমি শুধু মায়ের গর্ভ থেকে বাচ্চা আর সাগরের বুক থেকে চুরি করতে পারি না, তাছাড়া দুনিয়ার এমন কিছু নেই যা আমি চুরি করতে পারি না। বুড়ি কোতোয়ালের বিবির কাছে গিয়ে বলল, তোমার ছেলের দুঃখ যে আর চোখে দেখা যায় না, তুমি কোতোয়াল সাহেবকে বলো, সে একটা কিছু ব্যবস্থা করে দেবে। কোতোয়ালের নাম শুনেই রাগ মুখে খিচিয়ে উঠল বিবি। এমন বাপ আমার বাপের জন্মে দেখিনি। ছেলের কথা বললেই তেলে বগনে জ্বলে ওঠে। কি যে করব কিছুই বুঝতে পারছি না। আমি তোমার ছেলের জন্য জুইকে এনে দিতে পারি, কিন্তু কি করব বলো, কোতোয়ালের জন্যই তো পারছি না। আবার কোতোয়াল? রাগে ফেটে পড়ল কোতোয়াল বিবি। তোমার কোনো চিন্তা নেই, আমি দেখছি কি করে কোতোয়ালকে দিয়ে কাজ হাসিল করতে হয়, কিন্তু কি করে পরের ঘরের বিবিকে তুলে নিয়ে আসবে, এসব কাজে আমার বেটার কোনো জুড়ি নেই। সে এমন ফাঁদ পাতবে, জুই তো ছাড়, খলিফার পেয়ারের বিবিকে অবধি টেনে নিয়ে আসতে পারে। তবে তোমার ছেলেকে মত করাও, যতদিন আর লাগবে সব আমি দেব। সাথে সাথে বুড়ি মুখ কাচুমাচু করে বলল, তাকে যে কোতোয়াল হাতে পায়ে লোহার শেকল দিয়ে বেঁধে রেখেছে। ঠিক আছে বুড়িমা, তুমি যাও, আমি কালই তাকে ছাড়াবার ব্যবস্থা করছি। তবে মনে থাকে যেন, কাজ যদি হাসিল না হয় তবে এবার তোমাকে আর তোমার ছেলেকে একসাথে ফাটকে ঢোকাবো, সেজন্য চিন্তা করতে হবে না। বুড়ি চলে গেলেই কোতোয়াল বিবি সাজগোজ করতে বসল। নূতন সাজে নূতন রঙে আজ কোতোয়ালকে মাতাতে হবে। এদিকে রাত হতে কোতোয়াল ঘরে ঢুকেই বিবির চেহারা দেখে অবাক হয়ে যায়। বিবি যে একেবারে স্বাদীর রাতের মতো সেজে বসে আছে। বহুদিন পর তার মনে হলো বিবি সত্যিই সুন্দরী। জোয়ান ছেলের মা হয়েও এখনও রূপের চটক হারায়নি। বহুদিন পর কোতোয়ালের মনের মধ্যে লুকিয়ে থাকা কামনা আবার স্বমূর্তিতে আত্মপ্রকাশ করে। বিবির হাত ধরে কাছে টানতেই এক ঝটকায় হাত ছাড়িয়ে নিয়ে সরে যায় বিবি। কি হলো, আমার উপর রাগ করেছো বুঝি? করেছি তো, তুমি আমার কোনো কথা শোনো না। শুনবো, যা বলবে সব শুনবো,
তুমি শুধু অতটা দূরে থেকো না, কাছে এসো, একেবারে আমার বুকের মাঝখানটায়। বিবি এগিয়ে আসে, দু হাতে কোতোয়ালের গলা জড়িয়ে সোহাগ মাখানো গলায় বলল, আহমদকে খালাস করে দিতে হবে, তার বুড়িমা রোজ এসে কাঁদছে। কোতোয়ালের তখন মত্ত অবস্থা। আজ রাতে তুমি যা চাইবে সব দেব, তুমি শুধু আমাকে আনন্দে ভরিয়ে দাও। পরদিন সকালে কোতোয়াল কয়েদখানায় গিয়ে আহমেদকে খালাস করে দিয়ে বলল, তোকে খালাস করে দিলাম, আর চুরিচামারি করবি না। খোদার কসম, এই নাক মুলছি, কান মুলছি, আর কোনোদিনও চুরি করব না। কিন্তু সাহেব, চুরি না করলে খাবো কি? কোতোয়াল ভাবে, সত্যি তো, লোকটা খাবে কি? হঠাৎ তার মাথায় একটা বুদ্ধি এসে গেল। বেটা বহুদিন ধরে চুরি করছে, শহরের সব চোরদের আতিপাতি জানা আছে এর। যদি চোর ধরার কাজে বেটাকে লাগিয়ে দেওয়া যায় তো নগরের চুরিচামারিও বন্ধ হবে, আর খলিফাও খুশি হবেন। ঠিক আছে, আজ থেকে তুই আমার সঙ্গে চোর ধরার কাজ করবি, মাসে 200 দিনার করে পাবি। আপনি গরিবের মা বাপ হুজুর। কোতোয়ালির বাইরে এসেই আনন্দে লাফ দিয়ে উঠল আহমদ। এতদিনে ভয়ে ভয়ে চুরি করেছি, এবার বুক ফুলিয়ে চুরি করা যাবে, আবার মাস গেলে 200 দিনারও পাওয়া যাবে। বাড়ি ফিরে আসতেই বুড়ি তো ছেলেকে দেখেই আনন্দে আটখানা। দেখলি তো, তোকে কেমন করে ছাড়িয়ে নিলাম। এতক্ষণে আহমদের টনক নড়ে। সত্যিই তো, তার মতো ঘাঘু চোরকে ফাটক থেকে ছেড়ে দিয়েছে, কিন্তু একটা ব্যাপার নিশ্চয়ই আছে এর পেছনে। বুড়িকে জড়িয়ে ধরল আহমদ। আসল কথাটা খুলে বলো তো মা, তোকে কোতোয়ালের বিবির জন্য একটা কাজ করে দিতে হবে। বরফট্টাই আর জুইয়ের সব বৃত্তান্ত শুনে খানিক মাথা চুলকায় আহমদ। সামাদ তো খলিফার বড় পেয়ারের লোক, তার কাছ থেকে জুইকে তুলে আনা কাজটা সহজ হবে না। তবে আজকের দিনটা আমাকে একটু ভাবতে দাও মা, দেখি কোনো বুদ্ধি খাটানো যায় কিনা। জুম্মাবার ছাড়া প্রতি রাতেই খলিফা কোনো না কোনো বেগম বা বাদির ঘরে রাত কাটান। সে রাতে খলিফা এসেছেন তার বড় বেগমের মহলে। এই মহল প্রাসাদের আর সব মহলের চেয়ে আলাদা। চারিদিকে মনোরম উদ্যান, পাঁচিলের গা ঘেঁষে সারি সারি গাছ। আধার নামতেই পাঁচিল বেয়ে ওপরে উঠে পড়ল আহমদ। বানরের মতো একটা ডাল থেকে আরেক ডালে ঝুলে সোজা নেমে আসে বেগমের অন্দরমহলে। পালঙ্কের তলায় চুপটি করে বসে থাকে। রাত বাড়তেই খলিফা আসেন। যথারীতি খানাপিনা নাচগানের আসর সমাপ্ত হতেই খলিফা নিজের সমস্ত পোশাক, রত্নহার, ব্যক্তিগত কিছু জিনিসপত্র একটা পাথরের টেবিলের ওপর রেখে বেগমকে নিয়ে শয্যায় গিয়ে উঠলেন। রতি পর্ব শেষ হতেই দুজনে ঘুমিয়ে পড়লেন। দীর্ঘক্ষণ ধরে এই সুযোগেরই প্রতীক্ষায় ছিল আহমদ। নিঃশব্দে খলিফার সব কিছু তুলে নিয়ে যে পথে এসেছিল সেই পথেই বার হয়ে গেল। অল্প দূরেই আবু সামাদের কক্ষ। পাঁচিল টপকে ভেতরে ঢুকে পড়ল আহমদ। জানলা দিয়ে হাত বাড়িয়ে বিছানার তলায় গুজে দিল রত্নাহার। তারপরই বেরিয়ে পড়ল সোজা বাড়ির দিকে। খলিফার পোশাক থেকে সবকটা হিরে জহরত ছিঁড়ে নিয়ে আগুন লাগিয়ে দিল পোশাকে। শেষ রাতে সব রত্ন বেচে দিল এক জহুরির কাছে। শুধু একটা আংটি দেখে লোভ সামলাতে পারল না আহমদ, বিছানার তলায় রেখে দিল। সকাল হতেই খলিফা দেখলেন তার রত্নাহার, পোশাক, অলংকার কিছুই টেবিলে নেই, সব ফাঁকা। চারিদিকে তন্ন তন্ন করে খোঁজা হলো, কোথাও কিছু নেই। মুহূর্তে সমস্ত প্রাসাদ জুড়ে হুলস্থুল পড়ে গেল। খাস বেগমের অন্দরমহলে ঢুকে স্বয়ং খলিফার জিনিস চুরি, এ যে কল্পনা করা যায় না। খোঁজা প্রহরীর দল ঠকঠক করে কাঁপতে থাকে। খলিফা গর্জন করে উঠলেন, ডাক কোতোয়ালকে। সারা রাত বিবির সঙ্গে মৌতাত করে সবে ঘুম থেকে উঠেছিল কোতোয়াল। এমন সময় খলিফার হুকুম আসতেই কোতোয়ালের তো চক্ষু চড়ক গাছ। এই সাত সকালে তলব, নিশ্চয়ই গুরুতর কোনো ঘটনা। ফাঁসির আসামির মতো কাঁপতে কাঁপতে খলিফার সামনে এসে দাঁড়ালো কোতোয়াল। তার সামনে আহমদ। তাকে দেখা মাত্রই রাগে ফেটে পড়লেন খলিফা। যে নগরে খলিফার খাস মহল থেকে চুরি হয় সে নগরে কোতোয়াল রাখার কোনো প্রয়োজন আছে কি? হুজুর, আমি তো কিছুই জানি না। পাশেই দাঁড়িয়েছিলেন উজির জাফর। বুঝতে পারছিলেন
খলিফাকে শান্ত করতে না পারলে এক্ষুনি কোতোয়ালের গর্দান যাবে। তাড়াতাড়ি বললেন, জাহাপনা, আমি কোতোয়ালকে সব বলছি। তারপরই কোতোয়ালের দিকে মুখ ফিরিয়ে বললেন, গতকাল বড় বেগমের মহল থেকে খলিফার পোশাক, রত্নাহার, আরও কিছু মূল্যবান অলংকার চুরি গিয়েছে। যেমন করেই হোক আজ সূর্যাস্তের আগেই চোরের সন্ধান চাই। যদি চোরের সন্ধান না পাওয়া যায়, কাল সকালে তোমার কাটা মুন্ডু প্রাসাদের সামনে ঝুলবে, খলিফা বললেন। এতক্ষণ চুপচাপ দাঁড়িয়েছিল আহমদ। এইবার সামনে এসে খলিফাকে কুন্নিশ করে বলল, জাহাপনা, আমার মন বলছে প্রাসাদেরই কেউ চুরি করেছে, আর চোরাই মাল এখনও এই প্রাসাদেই আছে। আপনি আমাকে এই প্রাসাদ তল্লাশি করবার হুকুম দিন, কেউ যেন আমাদের এ কাজে বাধা না দেয়। আহমদকে আগে কখনো দেখেননি খলিফা। কোতোয়ালকে বললেন, এ কে? কোতোয়াল তাড়াতাড়ি বলল, জাহাপনা, চোর ধরার কাজে এর কোনো জুরি নেই, তাই একে আমার সহকারী করে নিয়েছি। ঠিক আছে, আমি ফরমান দিচ্ছি, তোমরা শুধু এই প্রাসাদ নয়, সমস্ত নগরের যেখানে খুশি তল্লাশি করতে পারবে। ফরমান নিয়ে কোতোয়াল বাইরে আসতেই কাঁপতে শুরু করল। এখন কি হবে আহমদ? এত বড় নগরে কে খলিফার জিনিস চুরি করে লুকিয়ে রেখেছে, কি করে তার সন্ধান পাবে? মনে হচ্ছে আজই শেষ রাত। যাই, বিবিকে আমার সান্ত্বনা দিয়ে আসি। আপনি অকারণে চিন্তা করছেন জনাব, আমার উপর বিশ্বাস রাখুন, দুপুরের মধ্যেই চোর ধরে দেব। আপনি আমাকে ফাটকের বাইরে নিয়ে এলেন, আর আমি আপনার জন্য এইটুকু উপকার করব না? চলুন তল্লাশি শুরু করে দিই। প্রথমে তল্লাশি করা হলো উজিরের প্রাসাদে। সেখানে কিছু না পেয়ে গেল ছোট উজিরের বাড়ি। সারা বাড়ি তন্ন তন্ন করে খোঁজা হলো, কোথাও কিছু পাওয়া গেল না। আহমেদ বলল, এবার যাওয়া যাক আবু সামাদের বাড়ি। বেচারা আবু সামাদ এসব কিছুই জানে না। আহমদ সামনে এসে কুন্নিশ করে বলল, জনাব, গতকাল রাতে খলিফার প্রাসাদ থেকে তার পোশাক অলংকার চুরি গিয়েছে। আপনি খলিফার সবচেয়ে বিশ্বস্ত কর্মচারী, আপনাকে সন্দেহ করার কোনো কারণ নেই। তবুও শুধু নিয়ম রক্ষার জন্য তল্লাশি করতে হচ্ছে। সামাদের মনে কোনো সন্দেহ আসে না। হাসি মুখে বলল, নিশ্চয়ই, আমাদের সকলকেই তো হুকুম মেনে চলতে হয়। আপনি নির্ভাবনায় তল্লাশি করুন। কোতোয়াল এদিক ওদিক সামান্য খোঁজাখুঁজি করে ফিরে আসতেই আহমেদ বলল, আমি একবার দেখছি। এখানে ওখানে দেখতে দেখতে বিছানার পাশে এক টান দিতেই বেরিয়ে আসে খলিফার রত্নাহার। সাথে সাথে চিৎকার করে উঠল আহমেদ, পেয়েছি, রত্নাহার পেয়েছি। পলকে সামাদের মুখ বিবর্ণ, রক্তশূন্য হয়ে যায়। আতঙ্কগ্রস্তের মতো বলে ওঠে, বিশ্বাস করো, আমি কিছু জানি না। কেউ শয়তানি করে এই রত্নাহার আমার বিছানার তলায় রেখে দিয়েছে। কিন্তু কে শোনে কার কথা? সামাদকে বেঁধে নিয়ে চলে কোতোয়াল। কোতোয়ালের মুখে সব শুনে নিজের কানকেই বিশ্বাস করতে পারছিলেন না খলিফা, যাকে তিনি এত ভালোবাসতেন, এত স্নেহ করতেন। পথের ধুলো থেকে তুলে এনেছেন আপন প্রাসাদে, সে এত বড় বিশ্বাসঘাতকতার কাজ করল। দীর্ঘদিন পাথরের মূর্তির মতো স্থির হয়ে বসে থাকেন, কিছুতেই মন মানতে চাইছিল না। কিন্তু প্রমাণ যখন পাওয়া গেছে, আর তো অবিশ্বাস করার কিছু নেই। শাস্তি তাকে পেতেই হবে। গম্ভীরভাবে বললেন, আমি সামাদকে মৃত্যুদণ্ড দিলাম। আর দাঁড়ালেন না খলিফা, ধীরে ধীরে ফিরে গেলেন নিজের অন্তঃপুরে। সারা শহরময় ঘোষণা করে দেওয়া হলো, কাল সূর্যোদয়ের মুহূর্তে সামাদকে ফাঁসি দেওয়া হবে। তার সমস্ত বিষয় সম্পত্তি বাজেয়াপ্ত করা হলো, দুই বিবিকে নিলামে চড়ানো হবে। খলিফার প্রাসাদের রক্ষী সর্দারের নাম আলী। সামাদের ফাঁসি দেওয়ার ভার পড়ল আলীর উপর। অল্প কিছুক্ষণ সামাদের সাথে মিশেই তাকে ছেলের মতো ভালোবেসে ফেলেছিল আলী। সামাদও আলীকে খুব শ্রদ্ধা করত। দুপুরবেলায় সামাদের সব সম্পত্তি একসাথে করে নিয়ে যাওয়া হলো খলিফার তোষাখানায়। জুইকে নিলাম ডেকে কিনে নিল কোতোয়াল, আর জুবেদাকে নিজের বাড়িতে নিয়ে গেল আলী। আলী কিছুতেই মানতে পারছিল না সামাদের মতো ছেলে এই কাজ করতে পারে। নিশ্চয়ই এর পেছনে কারোর কোনো উদ্দেশ্য আছে। সারা দুপুর বিকেল ভেবেও কোনো কুলকিনারা করতে পারে না। শুধু তার বারবার মনে হতে থাকে, একটা নিরপরাধ ছেলে মিথ্যে অভিযোগে ফাঁসি কাঠে ঝুলতে চলেছে, যেমন করেই হোক তাকে বাঁচাতেই হবে।
সন্ধে হতেই বেরিয়ে পড়ল আলী। ফটকের রক্ষীরা আলীকে দেখেই তাড়াতাড়ি পথ করে দিল। আমি একবার সব ফাঁসির আসামিদের দেখতে চাই। রক্ষী একটা একটা করে ঘরে ঢুকে দেখায় ফাঁসির আসামিদের। একটা ঘরের সামনে আসতেই আলী দেখল লোকটাকে দেখতে ঠিক সামাদের মতো। তাড়াতাড়ি রক্ষীকে সেখান থেকে সরিয়ে দিয়ে লোকটাকে বের করে নিয়ে এসে সামাদের ঘরে ঢুকিয়ে দিল। তারপর সামাদকে বের করে এনে দরজা বন্ধ করে দিল। নিঃশব্দে দুজনে ফাটকের পেছনে এসে দাঁড়ালো। চারিদিকে উঁচু পাঁচিল। আলী বলল, আমি সামনে প্রহরীদের সাথে কথা বলে আটকে রাখছি, তুমি পাঁচিল টপকে বেরিয়ে সোজা নদীর ঘাটে গিয়ে দাঁড়াবে, আমি সেখানেই তোমার সাথে দেখা করব। খানিক পরেই আলী নদীর ঘাটে আসতেই দেখতে পেল একটা বড় গাছের আড়ালে দাঁড়িয়ে আছে সামাদ। কাছে ডেকে বলল, সত্যি কথা বলো তো বেটা, তুমি কি এই কাজ করেছ? হাউ হাউ করে কেঁদে ফেলল সামাদ। বিশ্বাস করুন চাচা, খোদার কসম, এ চুরির আমি কিচ্ছুই জানি না। কাল সারা রাত জুবেদার ঘরেই ছিলাম। আপনি বিশ্বাস না হলে তাকে জিজ্ঞাসা করতে পারেন। না বেটা, আমি তোমাকে বিশ্বাস করি, তবে যতক্ষণ না খলিফা বিশ্বাস করছেন ততক্ষণ তো কিছু করার নেই। খোদার দয়ায় একদিন না একদিন আসল সত্য প্রকাশ পাবেই। ততদিন পর্যন্ত তোমাকে আত্মগোপন করে থাকতে হবে। খলিফার গুপ্তচররা সর্বত্র ছড়িয়ে আছে, তাদের চোখে ধুলো দিয়ে তোমাকে পালিয়ে যেতে হবে অনেক দূরে। কেউ যেন সেখানে তোমাকে সন্ধান না পায়। কোথায় যাব আমি? এখান থেকে সমুদ্রের ওপারে এক শহর আছে, তার নাম আলেকজান্দ্রিয়া। তুমি সেখানে গিয়ে আশ্রয় নাও। কিন্তু আমি তো আলেকজান্দ্রিয়ার পথ চিনি না। চলো, আমি তোমার সঙ্গে যাচ্ছি। ঘাটে আগেই নৌকা ভাড়া করা ছিল। দুজনে গিয়ে উঠতেই মাঝি নৌকা ছেড়ে দিল। গভীর রাত, আকাশ জুড়ে তারারা মালা গেঁথে চলেছে, কারো মুখে কোনো কথা নেই। এক গভীর বেদনার ভারে দুজনেরই মন ভারাক্রান্ত। সামাদ ভাবতে থাকে, এই অনিশ্চয়তার পথে ভেসে চলা কবে শেষ হবে কে জানে। নদীর ওপারে গিয়ে শুরু হলো পথ চলা। সকাল হলো, বেলা বাড়তে থাকে। জোরে জোরে পা ফেলে এগিয়ে চলে দুজন। যত দ্রুত সম্ভব বাগদাদের সীমান্ত পার হতে হবে। খানিক দূরে যেতেই চোখে পড়ল দুজন ইহুদি সুদখোর ঘোড়ায় চড়ে আসছে। সামাদ ভয়ে কেঁপে উঠল। এখন কি হবে? কোনো চিন্তা নেই, তুমি এগিয়ে যাও। ইহুদিরা সামনে আসতেই আলী হাত দেখিয়ে তাদের থামিয়ে দিল। ঘোড়া থেকে নেমে এসো, সরকারি হুকুমে তোমাদের তল্লাশি করা হবে। দুজনে ঘোড়া থেকে নামতেই আলী চোখের পলকে তলোয়ারের দু কোপে দুজনের মুন্ডুক কেটে ফেলল। সামাদ আর্তনাদ করে উঠল, এ কি করলেন চাচা? দুটো নিরপরাধী মানুষকে খুন করলেন। ওদেরকে খুন না করলে ওরাই অর্থের লোভে আমাদের সংবাদ পৌঁছে দিত কোতোয়ালের কাছে। চলো, আর দেরি করে লাভ নেই। দুজনের জামা থেকে দুটো দিনারের থলি বার করে ঘোড়ায় চেপে বসল। তারপরই ঘোড়া ছুটিয়ে দিল বন্দরের দিকে। দুপুরের কিছু পরে তারা এসে পৌঁছল বন্দরে। আলেকজান্দ্রিয়ায় যাবার জন্য একটা জাহাজ দাঁড়িয়েছিল। আলী দিনারের থলে দুটো সামাদের হাতে দিয়ে বলল, এই দুটো রাখো, একদিন না একদিন খলিফার ভ্রান্তি দূর হবেই, সেদিন আমি নিজে গিয়ে তোমাকে নিয়ে আসব। সামাদের দু চোখ বেয়ে অশ্রুধারা নেমে আসে। আলীর কাছ থেকে বিদায় নিয়ে জাহাজে গিয়ে উঠল। আলীও আর অপেক্ষা করে না, দ্রুত ঘোড়া ছুটিয়ে দিল বাগদাদের দিকে। বাগদাদে কোতোয়ালের বাড়িতে তখন আনন্দ উৎসব শুরু হয়েছে। জুইকে নিলামে কিনে বাড়ি নিয়ে এসেছে কোতোয়াল। জুইকে দেখেই কোতোয়ালের ছেলে বড় ফট্টাইয়ের চোখ চকচক করে ওঠে। মায়ের কাছে বায়না ধরে, ওকে এখনই আমার ঘরে নিয়ে যাব। কোতোয়াল বিবি ছেলেকে আদর করে বলল, হ্যাঁ বেটা, ওকে তো তোমার জন্যেই এনেছি। এই বাদি, এদিকে আয়। স্থির হয়ে দাঁড়িয়ে থাকে জুই। রাগে তার হাত ধরে হিড়হিড় করে বরফট্টাইয়ের ঘরে ঢুকিয়েই দরজা বন্ধ করে দেয় কোতোয়াল বিবি। আনন্দে নেচে ওঠে বরফট্টাই। দু হাত বাড়িয়ে জুইকে ধরতে যেতেই এক লাথিতে তাকে মাটিতে ফেলে দিয়ে কোমর থেকে ধারালো ছুরি বার করল জুই। খবরদার, আর যদি আমার কাছে আসবার চেষ্টা করিস, এই ছুরি দিয়ে তোকে খুন করব, তারপর নিজের গলায় ছুরি বসিয়ে দেব।
প্রাণের ভয়ে বড় ফট্টাই দরজা খুলে বাইরে বেরিয়ে এসে হাউমাউ করে কান্না শুরু করে দিল। দরজার বাইরেই দাঁড়িয়েছিল কোতোয়াল বিবি। রাগে ফেটে পড়ল, হারামজাদি, তোর এত সাহস, আমার ছেলেকে মারবার ভয় দেখাচ্ছিস? ভেবেছিলাম তোকে ছেলের বিবি করে রাখবো। বিবি নয়, এবার তোকে চাকরানি করে রাখবো। আমি আবু সামাদের বিবি, অন্য কারোর বিবি হওয়ার চেয়ে চাকরানি হওয়া অনেক ভালো। জুইয়ের পরনের দামি পোশাক অলংকার খুলে নিয়ে পুরনো জামাকাপড় পরিয়ে রসুই ঘরে পাঠিয়ে দিল। শুরু হলো জুইয়ের দুঃখের জীবন। আর জুবেদা আলীর বাড়িতে তার বেটি স্নেহে রয়ে যায়। কয়েকদিন যেতেই খলিফার মনের উষ্মা প্রশমিত হয়ে আসে। একটা চিন্তা ক্রমশই মনের মধ্যে পাক খেতে থাকে। সত্যিই কি সামাদ তার রত্নাহার চুরি করেছিল? এমন সুন্দর চেহারা, মিষ্টি স্বভাব, সমস্ত মুখ জুড়ে শিশুর সারল্য, এ কি তার শুধু বাইরের আবরণ? ওই সৌন্দর্যের আড়ালে লুকিয়ে আছে এক হীন চরিত্রের মানুষ। উজিরকে কথাটা বলতেই জাফর বললেন, জাহাপনা, এই দুনিয়ায় এমন অনেক জিনিস ঘটে, বাইরে থেকে তার প্রকৃত স্বরূপ বোঝা যায় না। যেদিন কুয়াশার অন্ধকার কেটে যায়, সেই দিনই বোঝা যায় প্রকৃত সত্য। আমার দীর্ঘ জীবনের অভিজ্ঞতায় বলতে পারি, এ কাজ সামাদ করেনি। সে মিশরের সবচেয়ে ধনী পরিবারের সন্তান। অর্থের প্রতি লোভ কখনো তার মধ্যে দেখিনি। আমার মনে হয় কেউ কোনো উদ্দেশ্য সাধনের জন্যই এ কাজ করেছে। তবে কি আমি ভুল করলাম জাফর? এক নিরপরাধীকে মৃত্যুদণ্ড দিলাম। আল্লাহর কাছে আমি কি কৈফিয়ত দেব? আপনি অকারণে চিন্তিত হচ্ছেন। হয়তো আমারই ভুল। মানুষের মনে কখন লোভের তীব্র কামনা জেগে ওঠে কেই বা জানে। তবুও মনস্থির করতে পারেন না খলিফা। অস্থিরভাবে আরও কয়েকটা দিন কেটে যায়। সময়ের ব্যবধানে পৃথিবীর সব ব্যথা বেদনাই ফিকে হয়ে আসে। খলিফাও ভুলে যান সামাদের কথা। সামাদের বিবি জুই কোতোয়ালের বাড়িতে দাসীবৃত্তি করে। তার মধুর ব্যবহারে কয়েকদিনেই আর সব দাসদাসীরা তাকে ভালোবেসে ফেলে। জুইয়ের সব কাজই নিজেরা ভাগাভাগি করে নেয়। তবুও মনে সান্ত্বনা পায় না জুই। সামাদের কথা ভাবতে ভাবতেই তার দিন চলে যায়। কয়েক মাস যেতেই জুই বুঝতে পারে সামাদের সন্তান বেড়ে উঠেছে তার শরীরের মধ্যে। তাকে সন্তান বাঁচিয়ে রাখতেই হবে। কে জানে, হয়তো এই সন্তানই একদিন সামাদের মৃত্যুর প্রতিশোধ নেবে। জুইকে না পেয়ে বরফট্টাইও বিছানা নেয়। সমস্ত দিন শুধু বিছানায় শুয়ে থাকে আর চি চি করতে থাকে। বরফট্টাইয়ের মায়ের বুকও ফেটে যায়। মাঝে মাঝে মনে হয় একটা নির্দোষ নিরপরাধী ছেলের ঘর সংসার নষ্ট করলাম, তাকে ফাঁসিতে চড়ালাম। কে জানে, হয়তো সেই পাপেই আল্লাহ আমার ছেলেকে এইভাবে শাস্তি দিলেন। কিন্তু মনের কথা কাউকে প্রকাশ করতে পারে না। 10 মাস কেটে যায়। একদিন জুইয়ের কোল আলো করে এলো এক ফুটফুটে পুত্র সন্তান। চোখের জলে বুক ভেসে যায় জুইয়ের। আজ যদি সামাদ থাকতো, খুশির আমেজে বাড়িতে রোশনাই জ্বলে উঠত। কত আনন্দ হতো তার। বুক ভরা বেদনায় 7 দিনের ছেলের নাম রাখল আসলান। দুনিয়ার অবহেলা অনাদরে শুধু মায়ের বুকের মধু খেয়ে বড় হয়ে উঠল আসলান। যতই বড় হয় ততই সামাদের জীবন্ত প্রতিচ্ছবি হয়ে ওঠে। যেমন মুখ তেমনি সুন্দর স্বাস্থ্য। 2 বছর কেটে যায়। একদিন রসুই ঘরে কাজ করছিল জুই। আসলান নিজের ঘর থেকে বেরিয়ে হাঁটতে হাঁটতে অন্দরমহলে কোতোয়ালের ঘরে ঢুকে পড়ে। কোতোয়াল ঘরে বসে নামাজ পড়ছিল। হঠাৎ দরজার সামনে একটা সুন্দর চেহারা শিশুকে দেখে থমকে গেল। তার বাড়িতে এমন শিশু কোথা থেকে এলো? হাত বাড়িয়ে কাছে ডাকতেই সামনে এসে দাঁড়ালো আসলান। এই যে দেখছি সোনার চাঁদ ছেলে। কোলে তুলে নিয়ে আদর করে কোতোয়াল। এদিকে রসুই ঘর থেকে বেরিয়ে নিজের ঘরে যেতেই জুই দেখে আসলান নেই। ভয়ে বুক কেঁপে ওঠে। কোথায় গেল ছেলেটা? চারিদিকে খোঁজাখুঁজি শুরু করে দেয়। তবে কি অন্দরমহলের দিকে গিয়েছে? তাড়াতাড়ি ছুটে যায়। কোতোয়ালের ঘর থেকে ছেলের গলার আওয়াজ পেয়েই কাঁপতে কাঁপতে এগিয়ে যায়। কোতোয়াল কি বলবে কে জানে। দরজার সামনে যেতেই কোতোয়াল বলল, এ তোমার ছেলে? আজ্ঞে হ্যাঁ। ভারী মিষ্টি দেখতে, মনে হচ্ছে আসমানের চাঁদ। এর বাবাকে? মাথা নিচু করে জুই বলল, এর বাবা আবু সামাদ। যখন তাকে ফাঁসি দেওয়া হয়
আমি তখন অন্তঃসত্ত্বা, কত বড় বংশের সন্তানও, আর আমি ওকে দিন দরিদ্রের মতো মানুষ করছি। কোতোয়ালের কেমন মায়া লাগে। আসলানের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, জুই, তোমার ছেলেকে আমি দত্তক নিয়ে মানুষ করতে চাই, তাকে সত্যিকারের বড় করে তুলতে চাই। হাতে যেন চাঁদ পায় জুই। কোতোয়ালের পায়ের কাছে বসে পড়ে বলল, আপনি আসলানকে মানুষ করুন। ঠিক আছে, তবে আজ থেকে সকলে জানবে ও আমারই ছেলে। কোতোয়ালের ছেলের পরিচয়েই বড় হয়ে উঠল আসলান। লেখাপড়া খেলাধুলায় তার সমকক্ষ কেউ থাকে না। ঘোড়সওয়ারিতে সারা বাগদাদে তার খ্যাতি ছড়িয়ে পড়ে। একদিন বিকালবেলায় খেলাধুলা সেরে বাড়ি ফিরছিল আসলান। পথে আহমদের সাথে দেখা। আহমদ হাসানকে ধরিয়ে দেওয়ার পর থেকে নগরের ফৌজদার। কোতোয়ালের কাছ থেকে আসা যাওয়ার জন্যে আসলানের সাথে চেনা পরিচয় হয়ে গিয়েছিল। শুরিখানা থেকে বেরিয়ে টলতে টলতে বাড়ি ফিরছিল আহমদ। আসলানকে তার হাত ধরে বলল, কতদিন পর তোমার সাথে দেখা হলো বলো তো, চলো গিয়ে ওই বাগানে বসে গল্প করি। আসলানের ইচ্ছে ছিল না বাগানে যায়, কিন্তু আহমদ এমন পীড়াপিড়ি শুরু করে দিল যে আর না বলতে পারে না। বাগানে বসেই হাত পা নেড়ে নিজের কথা বলতে আরম্ভ করল আহমদ। হঠাৎ আসলানের নজর পড়ল আহমেদের হাতের আংটিটা জ্বলজ্বল করছে। সন্ধ্যের আবছা আলোয় স্পষ্ট দেখা যাচ্ছে। তোমার হাতের এ আংটিটা তো কোনোদিন দেখিনি, এতদিন পরিনি, বাক্সের মধ্যে ছিল। আজ হঠাৎ চোখে পড়ল তাই পরে ফেললাম। জানো এই আংটি কার? খলিফা হারুন আল রশিদের। খলিফার আংটি তুমি কোথায় পেলে? সে এক কাহিনী, কাউকে যেন বলো না, এতদিন কাউকে বলিনি। নেশার ঘোরে সব কিছু বলে ফেলে আহমদ। সব শুনে মনটা খারাপ হয়ে যায় আসলানের। নিজের স্বার্থের জন্য মানুষ এত নিচে নামতে পারে? রাতে মায়ের পাশে শুয়ে সব কথা বলতেই কান্নায় ভেঙে পড়ল জুই। আসলান অবাক হয়, মায়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, কি হলো, তুমি এত কাঁদছ কেন মা? কান্না থামিয়ে জুই বলল, আমি জানতাম তোর বাবা কোনোদিনও অপরাধ করতে পারে না। বিনা দোষে খলিফা তাকে ফাঁসি দিয়েছেন। কি বলছো তুমি? আমার বাবা তো কোতোয়াল আমির খলিদ। সে তোমার আসল বাবা নয়, তোমার আসল বাবা আবু সামাদ। কোতোয়াল সাহেব তোমাকে মানুষ করেছেন। তুমি কাল সকালেই তোমার বাবার বন্ধু প্রাসাদের রক্ষী সর্দার আলী সাহেবের সাথে দেখা করবে, তার কাছে সব কিছু খুলে বলবে। আর তোমার বাবাকে যে শয়তান আহমদ হত্যা করেছে সে নিজের হাতে তাকে শাস্তি দেবে। ভোর হতেই আলী সাহেবের কাছে ছুটে আসে আসলান। তার মুখে সব কথা শুনে বৃদ্ধ আলী আনন্দে চিৎকার করে ওঠে, আমি জানতাম আল্লাহর করুণায় একদিন না একদিন মিথ্যার জাল ছিঁড়ে আসল সত্য প্রকাশ পাবেই। ভোরের সূর্যকে কখনোই রাতের আধার দিয়ে ঢেকে রাখা যায় না। এইবার তোমাদের সকলের মিলন হবে। কিন্তু আমার বাবা? আবু সামাদ বেঁচে আছে, সময় হলেই তাকে এখানে ফিরিয়ে নিয়ে আসব। আল্লাহ নিশ্চয়ই আমাদের সাহায্য করবেন। এত দ্রুত যে সেই সাহায্য আসবে কেউ কল্পনাও করতে পারে না। সেদিন বিকেলে রাজপ্রাসাদের অদূরে বিশাল প্রাঙ্গণে পোলো খেলা হচ্ছে। খলিফাও যোগ দিয়েছেন তাতে। দ্রুতলয়ে খেলা হচ্ছে। আচমকা বলের আঘাত লেগে খলিফার দলের একজন আহত হয়ে পড়তেই ডাক পড়ল আসলানের। খেলা জমে উঠেছে। হঠাৎ একজন বল মারতেই তীব্র গতিতে বলটা ছুটে আসে খলিফার দিকে, প্রায় তার মুখে এসে আঘাত করে। বিদ্যুৎ গতিতে হাতের লাঠিটা ছুঁড়ে দিয়ে বলটা মাটিতে নামিয়ে আনল আসলান। আসলানের প্রশংসায় চেঁচিয়ে উঠলেন খলিফা, সাবাস বেটা সাবাস। খেলা শেষ হতেই খলিফা কাছে ডাকলেন আসলানকে, তোমার খেলা দেখে খুব খুশি হয়েছি বেটা, কী নাম চাও বলো। আসলানের সমস্ত শরীর কেঁপে উঠল। সোজাসুজি খলিফার মুখের দিকে তাকিয়ে বলল, মিথ্যে ষড়যন্ত্র করে যে আমার বাবাকে হত্যা করেছে তার শাস্তি চাই। খলিফা অবাক হয়ে বললেন, কে তোমার বাবা? আমার বাবা আবু সামাদ, যাকে বিনা অপরাধে আপনি ফাঁসি দিয়েছেন। খলিফার মুখের সামনে দাঁড়িয়ে এত বড় কথা বলা! সকলেই স্তম্ভিত হয়ে যায়। শুধু খলিফা স্থির শান্তভাবে বললেন, তোমার বাবা যে অপরাধী নয় তার কি কোনো প্রমাণ আছে? আছে হুজুর। মাঠের ধারেই দাঁড়িয়েছিল আহমদ।
তার দিকে আঙুল তুলে চেঁচিয়ে উঠল আসলান, ওর আঙুলে পরা আংটিটা দেখুন। সাথে সাথে দুজন প্রহরী আহমেদের আঙুলের আংটি খুলে দিতেই মুহূর্তে নিজের আংটি চিনতে পারলেন খলিফা। এ আংটি তুই কোথায় পেলি? পথে কুড়িয়ে পেয়েছি। খলিফার আংটি কি পথে ঘাটে পড়ে থাকে? ওকে চালাও চাবুক। সাথে সাথে প্রহরীদের হাতের চাবুক এসে আশ্রে পড়ে আহমেদের সর্বাঙ্গে। যন্ত্রণায় চিৎকার করে ওঠে সে, তবু চাবুক থামে না। এক সময় আর সহ্য করতে পারে না আহমদ। খলিফার পায়ের কাছে লুটিয়ে পড়ে সব কথা স্বীকার করে। হ্যাঁ, আমি আপনার ঘর থেকে সব কিছু চুরি করে আবু সামাদের বিছানার তলায় রেখে দিয়েছিলাম। শুধু এই আংটিটা দেখে লোভ সামলাতে পারিনি, বাক্সের মধ্যে লুকিয়ে রেখেছিলাম। কাল আঙুলে পড়ে ভেবেছিলাম কেউ কিছুই জানতে পারবে না, কিন্তু আল্লাহ বোধহয় আমার পাপের শাস্তি দেবার জন্যই আসলানকে আমার কাছে নিয়ে এসেছিলেন। খলিফা গর্জন করে উঠলেন, এত বড় পাপীর একমাত্র শাস্তি মৃত্যু। আসলান, তুমি নিজের হাতে তোমার বাবার মৃত্যুর প্রতিশোধ নাও। একজন দেহরক্ষীর কোমরের তলোয়ার নিয়ে খলিফা নিজের হাতে তুলে দিলেন আসলানের হাতে। প্রাণ ভয়ে ছুটে পালাতে যায় আহমদ। তার আগেই আসলানের হাতের তলোয়ার নেমে আসে তার কাঁধের ওপর। মুহূর্তে রক্তাক্ত ছিন্ন মুন্ডু মাটিতে লুটিয়ে পড়ে। তলোয়ার ফিরিয়ে দিয়ে খলিফার সামনে এসে দাঁড়ালো আসলান। এবার আমার বাবাকে ফিরিয়ে দিন। মুহূর্তে খলিফার মুখ বিবর্ণ হয়ে যায়। কিছুক্ষণ নতমস্তকে দাঁড়িয়ে থেকে বললেন, বেটা, আমি যে মিথ্যে অভিযোগে তাকে মৃত্যুদণ্ড দিয়েছি, আর যে তাকে ফিরিয়ে আনতে পারবো না। যদি আমার জীবন দিয়েও তাকে ফিরিয়ে আনা সম্ভব হতো, নিশ্চয়ই আমি তোমার বাবাকে ফিরিয়ে দিতাম। মৃত মানুষকে তো কেউ ফেরাতে পারে না। আমার বাবা মৃত নন, তিনি বেঁচে আছেন। আবু সামাদ বেঁচে আছে? কোথায় আছে সে? বলো, আমি আমার সর্বশক্তি দিয়ে তাকে ফিরিয়ে নিয়ে আসব। সামনে এগিয়ে কুর্নিশ করে দাঁড়ালো আলী। আমি জানি হুজুর, আবু সামাদ কোথায় আছে। তুমি নির্ভয়ে বলো, আমি এখনই তাকে আনবার ব্যবস্থা করছি। আপনি আমার অপরাধ মার্জনা করবেন জাহাপনা। আবু সামাদের জায়গায় এক ফাঁসির আসামিকে রেখে আসল আবু সামাদকে পাঠিয়ে দিয়েছিলাম আলেকজান্দ্রিয়ায়। সামাদ এখনও আলেকজান্দ্রিয়াতেই আছে। সাথে সাথে খলিফা বললেন, আলী, তুমি এখনই 10,000 দিনার নিয়ে আলেকজান্দ্রিয়ার দিকে রওনা হও। যত শীঘ্র সম্ভব তাকে এখানে নিয়ে আসবে। সেই রাতেই আলী আলেকজান্দ্রিয়ায় গিয়ে পৌঁছালো। খোঁজ খবর করতেই আবু সামাদের বাড়ির সন্ধান পাওয়া গেল। সে নাকি আলেকজান্দ্রিয়া শহরের সবচেয়ে বড় জাহাজের যন্ত্রপাতির কারবারি। খুঁজতে খুঁজতে সামাদের বাড়ি গিয়ে উঠল আলী। শহরের প্রান্তে নির্জনে বাগান ঘেরা ছোট্ট বাড়ি। এক বুড়ো মালি বাগানে কাজ করছিল। আলী তাকেই জিজ্ঞাসা করল, এটাই কি আবু সামাদের বাড়ি? হ্যাঁ জনাব। আপনি কোথা থেকে আসছেন? আমি আসছি বাগদাদ থেকে। আসুন জনাব। ভেতরে নিয়ে গিয়ে আলীকে খাতির করে বসালো বুড়ো মালি। তারপর বলল, আজ প্রায় 1 মাস হলো মালিক কোথায় গিয়েছেন আমি তার কিছুই জানি না। তোমার মালিক কি আগেও কখনো এইরকমভাবে গিয়েছেন? না সাহেব, 14 বছর ধরে তিনি এখানে আছেন। একদিনের জন্যেও তো কোথাও যেতে দেখিনি। বড় দুর্ভাবনা হচ্ছে। আপনি যখন এসে পড়েছেন 2-4 দিন থাকুন। আমার মনে হচ্ছে এর মধ্যে নিশ্চয়ই এসে পড়বেন। 2 দিন কেটে গেল। মন খারাপ হয়ে যায় আলীর। তবে কি তীরে এসে তরি ডুববে? আল্লাহ কি এত নির্দয় হবেন? ভাবতে ভাবতে বাড়ির ছাদে গিয়ে বসে আলী। দিন শেষ হয়ে গিয়েছিল। আকাশে আলোর আভা অস্পষ্ট হয়ে এসেছিল। হঠাৎ আলীর চোখে পড়ল পূব আকাশে কি যেন একটা ভেসে আসছে, অনেকটা পাখির মতো, কিন্তু পাখি তো নয়। একেবারে সামনে আসতেই অবাক হয়ে গেল আলী। এক বিরাট গালিচা ভেসে আসছে। বিস্ময়ে হতবাক হয়ে যায় আলী। এ নিশ্চয়ই কোনো জাদু গালিচা। ভয় পেয়ে থরথর করে কাঁপতে থাকে। গালিচাটা নেমে আসে ছাদের ওপর। গালিচার ওপর দাঁড়িয়ে আছে একজন মানুষ। ভালো করে কিছু বোঝার আগেই মানুষটা চেঁচিয়ে উঠল, চাচা। তারপরই ছুটে এসে 2 হাতে আলীকে জড়িয়ে ধরল। এতক্ষণে চিনতে পারে আলী, এ তো আমাদের সামাদ। হাউ হাউ করে কেঁদে ফেলে দুজন। কান্না আর শেষ হতে চায় না। কতদিনের বুকের মধ্যে জমে থাকা ব্যথা সব যেন অশ্রু হয়ে ঝরে পড়ে। ধীরে ধীরে দুজন শান্ত হয়। আলী সব কিছু খুলে বলে।
আমি তোমাকে বাগদাদে নিয়ে যেতে এসেছি। কিন্তু জাদু গালিচায় করে কোথায় গিয়েছিলে? সামাদ বলল, সে অনেক কথা চাচা। আমি আলেকজান্দ্রিয়ায় এসে কয়েকদিন খোঁজাখুঁজি করে একটা আশ্রয় পেয়ে গেলাম। তারপর টাকা পয়সা জমিয়ে একটা দোকান কিনে ফেললাম। দোকানটা ছিল জাহাজের যন্ত্রপাতির। সেই ব্যবসাই শুরু করে দিলাম। 14 বছরে ব্যবসা অনেক বেড়ে গিয়েছিল। অর্থও কিছু কম আয় করিনি, তবুও সুখ পাইনি। প্রতি মুহূর্তে অনুভব করতাম এক শূন্যতা, সব হারাবার বেদনা। একদিন ব্যবসার কাজে দূরে এক বন্দরে যাচ্ছিলাম। পথে শুরু হলো ঝড়, নৌকো উল্টে গেল। আমি ভাসতে ভাসতে গিয়ে উঠলাম এক দ্বীপে। সাথে সাথে একদল প্রহরী এসে আমাকে বন্দি করে নিয়ে গেল দ্বীপের সম্রাটের কাছে। যেমন কুৎসিত তেমন কদাকার। আমাকে দেখেই রানী আমার প্রেমে পড়ে গেল। আমাকে মুক্ত করে নিয়ে গেল তার অন্তঃপুরে। সরাসরি বলল, তোমাকে শাদী করতে চাই, অন্তত একটি রাতের জন্য তুমি আমার দেহ মন তৃপ্ত করো। অনিচ্ছা সত্ত্বেও রাজি হলাম। বললাম, রাত শেষ হলেই আমাকে আলেকজান্দ্রিয়ায় ফিরে যাবার অনুমতি দিতে হবে। রাজি হলো রানী। দিনের আলো ফুটতেই সে আমাকে এই গালিচা দিয়ে বলল, গতকাল রাতে তুমি আমায় খুব তৃপ্তি দিয়েছ, তাই তোমার ওপরে খুশি হয়ে এই গালিচা তোমায় দিলাম। এর ওপর চড়ে তুমি যেখানে খুশি সেখানে যেতে পারো, তবে যতক্ষণ আকাশে সূর্য থাকবে ততক্ষণ তুমি এই গলিচা ব্যবহার করতে পারবে না। সারাদিন প্রাসাদেই রয়ে গেলাম। সূর্য অস্ত্র যেতেই গালিচায় উঠে বললাম, আলেকজান্দ্রিয়ায় আমার কুটিরে নিয়ে চলো। সাথে সাথে শোষ শব্দে আমাকে নিয়ে আকাশে উড়ে গেল গালিচা। সমুদ্রের ওপর দিয়ে মেঘের প্রান্ত ছুঁয়ে গালিচা এখানে আমাকে পৌঁছে দিল। তবে আর দেরি নয়, চলো আজ রাতেই আমরা বাগদাদের পথে রওনা হব। খলিফা তোমার ঘটনা সব শুনেছেন, তিনিই আমাকে পাঠালেন তোমাকে নিয়ে যাবার জন্য। সামাদ বলল, না চাচা, সবার আগে আমাকে যেতে হবে কায়রোতে। সেখানে কতদিন ধরে আমার আব্বাজান আর মা অপেক্ষা করছেন আমার জন্য। আলীকে নিয়ে সামাদ উড়ে চলল কায়রোতে। দীর্ঘদিন ধরে ছেলের প্রত্যাশায় থেকে দুজনে ধরেই নিয়েছিল সামাদ আর বেঁচে নেই। এত বছর পর হারানো ছেলেকে ফিরে পেয়ে দুজনের সে কি আনন্দ। কয়েকদিন কায়রোতে কাটিয়ে আব্বাজান, মা আর আলীকে নিয়ে বাগদাদে ফিরে এলো সামাদ। সেখানে সকলেই তার প্রতীক্ষায় ছিল। দীর্ঘ 14 বছর পর সব দুঃখের অবসান হলো, শুরু হলো নূতন জীবন। রাত শেষ হয়ে এসেছিল। শাহরাজাদ তার কাহিনী শেষ করে বলল, জাহাপনা, কাল শোনাবো বিদুষী হাফিজার কাহিনী।